শুরু করতে চলেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ডাকাও ক্যাম্পের বন্দি গল্পের অন্তিম পর্ব। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তৈরি হতে 8:30 মতো সময় লাগলো দীপাঞ্জনদের। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল। দীপাঞ্জন দরজা খুলতেই দেখল ডায়না দাঁড়িয়ে আছে। সুপ্রভাত বিনিময়ের পর ডায়না মিষ্টি হেসে বলল, আমাদের সবাইকে এখন একবার কিউরেটর অফিসে যেতে হবে। গ্র্যান্ডপা তো কাল ফিরে যাচ্ছেন, তাই কিউরেটর সাহেব ওর জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করেছেন। উনি আমাদের সবাইকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন। দীপাঞ্জন দেখল সত্যি দুইজন মিউজিয়াম কর্মী কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে লুবেনস্কিকে নিয়ে। দীপাঞ্জনরা তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। লুবেনস্কিকে মধ্যমণি করে ব্যারাকের অলি গলি বেয়ে এগোলো কিউরেটর অফিসের দিকে। সকালের আলো ছড়িয়ে পড়েছে চারপাশের ব্যারাকগুলোর ছাদে। সূর্যালোকে রাতের সেই থমথমে ভাবটা কেটে গেলেও চারপাশের পরিবেশের বিষণ্ণতা কিন্তু মুছে যায়নি। কালের নিয়মে এই ব্যারাকগুলো যতদিন এখানে দাঁড়িয়ে থাকবে, ততদিন এই বিষণ্ণতা ঘিরে থাকবে ডাকাও ক্যাম্পকে। চলতে চলতে জোয়ান হঠাৎ লুবেনস্কিকে প্রশ্ন করলেন, কাল রাতে ঘরের বাইরে দেখলাম আপনাকে। মুহূর্তের জন্য একবার থমকে দাঁড়িয়ে পড়লেন লুবেনস্কি, তারপর জবাব দিলেন, চলেই তো যাব, তাই রাতে উঠে ঘুরে দেখছিলাম চারপাশটা। কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। ডায়না বলে উঠল, তাই নাকি? আমি তো টের পাইনি। কত রাতে? মৃদু হেসে জোয়ান বললেন, মাঝরাতে। ডায়না সঙ্গে সঙ্গে মৃদু ভর্ৎসনা ঢঙে বলল, কাজটা তুমি ঠিক করোনি গ্র্যান্ডপা। অন্য কিছুর ভয় না থাক, সাপখোপ তো থাকতে পারে। তার কথা শুনে মৃদু হাসলেন বৃদ্ধ লুবেনস্কি। দীপাঞ্জন আর জোয়ান দুজনেরই মনে পড়ে গেল গত রাতে সেই এসএস গার্ডদের কথা, কিন্তু সে প্রসঙ্গ উত্থাপন করা সমীচীন মনে হলো না তাদের। হয়তো ডায়না কথাটা শুনে ভয় পেয়ে যেতে পারে। জোয়ান শুধু মিউজিয়ামের এক কর্মীকে জিজ্ঞেস করলেন, ক্যাম্পের ভিতরে কি রাতে পাহারার বন্দোবস্ত আছে? লোকটা জবাব দিল, ক্যাম্পের ভিতরে থাকে না, তবে বাইরে মেন গেটে থাকে। ক্যাম্পের ভিতরে পাহারা বিশেষ দরকার হয় না, কারণ স্থানীয় লোকেরা এড়িয়ে চলে এই জায়গাটা। বুঝতেই পারছেন, এক সময় এখানে হাজারে হাজারে লোকের মৃত্যু হয়েছে। কাজেই দীপাঞ্জন আর জোয়ানের মধ্যে মৃদু দৃষ্টি বিনিময় হলো লোকটার জবাব শুনে। তবে এ প্রসঙ্গে তারা আর কোনো কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল কিউরেটর অফিসে। কিউরেটর তাদের সবাইকে আপ্যায়ন করে নিয়ে গেলেন একটা ঘরে। মিউজিয়ামের জনাকুড়ি কর্মী আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে কিউরেটর বেশ কিছু কথা বললেন লুবেনস্কির সম্বন্ধে। তারপর লুবেনস্কিও সংক্ষিপ্ত ভাষণ দিলেন তার বিভীষিকাময় ক্যাম্প জীবন সম্পর্কে। মিউজিয়ামের তরফ থেকে বেশ কিছু স্মারক তুলে দেওয়া হলো ডাকাও ক্যাম্পের জীবন্ত ইতিহাস লুবেনস্কির হাতে। বক্তৃতা সংবর্ধনা পর্ব মিটে যাবার পর লুবেনস্কির সম্মানে একটা ছোট টি পার্টির আয়োজন করেছিলেন মিউজিয়াম কর্তৃপক্ষ। একটা সোফাতে বসলো দীপাঞ্জন আর ডায়না, অন্য একটা সোফাতে লুবেনস্কি আর প্রফেসর জোয়ান। চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিচ্ছিল দীপাঞ্জন।
পাশেই একটা টেবিলে লুবেনস্কির পাওয়া উপহারগুলো রাখা। হঠাৎ তার মধ্যে থেকে একটা জিনিস তুলে নিল ডায়না, একটা অ্যালবাম। যদিও সেটাকে খাতা বলাই ভালো। তার পাতায় আঠা দিয়ে সাঁটা আছে ডাকাও ক্যাম্প সম্পর্কে বিভিন্ন খবরের কাগজের কাটিং আর বিভিন্ন ছবির ফটোকপি। ডায়না খাতাটা খুলল। দীপাঞ্জন ঝুঁকে পড়ল ডায়নার হাতের খাটাটার ওপর। তবে ডায়নার একটা ব্যাপার দেখে বেশ অস্বস্তি হলো দীপাঞ্জনের। ঠোঁটে আঙুল ছুঁয়ে থুতু দিয়ে খাতার পাতা উল্টাচ্ছে ডায়না। এ বদ অভ্যাস অনেকের থাকে। ডায়না এসে থামলো খাতার সেই পাতাটায়, যেখানে মেডিকেল হাউসের সামনে লুবেনস্কি আর দাদার সেই ছবিটার ফটোকপি আছে। ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। হঠাৎ কিউরেটর ম্যাথুজের গলা শোনা গেল, ভদ্রমহোগণ, এবার আমরা একটা ছবি তুলব জীবন্ত ইতিহাস লুবেনস্কির সঙ্গে। এ ছবিও মিউজিয়ামে টাঙানো থাকবে। কথাটা শুনে কর্মীরা উৎসাহিত হয়ে ঘরের মাঝখানে জড়ো হলো ঠিকই। লুবেনস্কিও উপস্থিত হলেন দীপাঞ্জনদের সঙ্গে নিয়ে তাদের মাঝখানে। কিন্তু কে তুলবে ছবিটা? সবাই তো এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চায়। ম্যাথুজ বললেন, কিন্তু ছবিটা কে তুলে দেবেন? জনতা নিরুত্তর। ক্যামেরা হাতে একটু বিব্রতভাবে ঘরের চারপাশে তাকালেন তিনি। তার অবস্থা বুঝতে পেরেই সম্ভবত ডায়না বলল, ক্যামেরাটা দিন, আমি ছবি তুলে দিচ্ছি। ডায়নাই ছবিটা তুলল। লুবেনস্কি মিউজিয়াম কর্মীদের সঙ্গে একই ফ্রেমে বন্দী হলো জোয়ান আর দীপাঞ্জন। জোয়ান বললেন, ব্যাপারটা বেশ গর্বের হলো। কেউ যদি মিউনিক আসে তবে আমরা বলতে পারবো যে জীবন্ত ইতিহাস লুবেনস্কির সঙ্গে আমাদেরও ছবি রয়েছে ডাকাও কনসেন্ট্রেশন ক্যাম্পের মিউজিয়ামে। ফটোশ্যুট হবার পরই অনুষ্ঠান শেষ হয়ে গেল। লুবেনস্কি সহ দীপাঞ্জনদের দরজার বাইরে এগিয়ে দেবার সময় কিউরেটর বললেন, নিজেদের ইচ্ছামতো ঘুরে বেড়ান ক্যাম্পের যেখানে খুশি। সপ্তাহের আজকের দিনটাতেই মিউজিয়াম বন্ধ থাকে। আজ টুরিস্টদের ঝামেলা নেই, আপনাদের কেউ বিরক্ত করবে না। কিউরেটরের থেকে বিদায় নিয়ে ব্যারাক 7-এর দিকে রওনা হলো দীপাঞ্জনরা। বেলা 10টা বাজে। হাঁটতে হাঁটতে লুবেনস্কি জোয়ানকে বললেন, আপনারা বরং ক্যাম্পটা ভালো করে ঘুরে দেখুন। আমি ফিরে গিয়ে শুয়ে পড়ব। কাল বেশি রাত অবধি জেগেছি, শরীর ধকল নিতে পারছে না। সন্ধেবেলা উঠে আমি শেষবারের জন্য একবার ক্যাম্পটা ঘুরে দেখব। ব্যারাক 7-এ ফিরে আসার পর দীপাঞ্জনদের থেকে বিদায় নিয়ে লুবেনস্কি ডায়নাকে নিয়ে ঢুকে গেলেন তার থাকার জায়গাতে। তারা চলে যাবার পর দীপাঞ্জন জোয়ানকে বলল, এবার কি করবেন? সবে তো মাত্র 10টা বাজে। জোয়ান বললেন, কি আর করব, ক্যাম্পটা নিজেদের মতো করে ভালোভাবে দেখে নিই। চলো প্রথমে ওই মেডিকেল হাউসটার দিকে যাই। জোয়ানের কথা মতো দীপাঞ্জন তার সঙ্গে এগোলো সেদিকে। বেশ বড় বাড়িটা। দরজা জানলা সব কতদিন ধরে বন্ধ আছে কে জানে। বাড়িটার বাইরে এখনো কাঁটা তারের বেড়া রয়ে গেছে। বাড়িটার ভেতরে ঢোকার কোনো উপায় নেই। কাজেই কাঁটা তারের বেড়ার পাশ বরাবর দীপাঞ্জনরা প্রদক্ষিণ করতে শুরু করলো বাড়িটা। এক সময় বাড়িটার পেছন দিকে উপস্থিত হলো তারা। বাড়ির পেছন দিকে কোনো জানলা নেই, তবে একটা দরজা আছে।
সেই দরজার দিকে তাকিয়ে দীপাঞ্জনরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। দীপাঞ্জনরা খেয়াল করে দেখেছে যে যে সকল ব্যারাক বাড়ি বা অন্য বাড়িগুলোর ভেতর ট্যুরিস্টদের ঢোকার প্রয়োজন নেই বা মিউজিয়াম কর্তৃপক্ষ সেই বাড়িগুলোতে ঢোকার অনুমতি দেবার প্রয়োজন বোধ করে না, সেখানে দরজা খুলে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য আড়াআড়িভাবে দুটো কাঠের তক্তা পেরেক ঠুকে মারা থাকে কাঠের দরজার পাল্লার গায়ে। কিন্তু সেই তক্তা দুটো খুলে মাটিতে পড়ে আছে দরজার সামনে, আর পাল্লা দুটোও যেন ঈষৎ ফাঁক করা, আর একটা লোহার রডও পড়ে আছে সামনে, যে ধরনের লোহার শিক ক্যাম্পগুলো জানলায় বসানো থাকে। জোয়ান বললেন, সম্ভবত ওই দরজা দিয়ে বাড়িটার ভেতর প্রবেশ করেছিল কেউ। লুবেনস্কি নাকি সেই এসএস গার্ড? কৌতূহলী হয়ে কাঁটা তারের ফাঁক গলে একটু কসরত করে তার ভিতরে ঢুকে বাড়িটার পেছনে সেই দরজার সামনে পৌঁছে গেল দীপাঞ্জন আর জোয়ান। জোয়ান মাটিতে পড়ে থাকা লোহার শিকটাকে হাতে তুলে নিয়ে বললেন, দেখো, শিকটায় একটা দিক মরচে পড়ে ক্ষয়ে গেছে। নির্ঘাত ক্যাম্পের জানলা থেকে এটা উপড়ে এনেছে কেউ, তারপর এটা দিয়ে চার দিয়ে কাঠের পাটাতন সরিয়ে দরজা খুলেছে। দরজার পাল্লা দুটো সত্যি খোলা। দীপাঞ্জন আর জোয়ান উকি দিল দরজার ওপাশে। সেখানে খেলা করছে জমাট বাঁধা অন্ধকার। দীপাঞ্জন পাল্লা টেনে ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু জোয়ান বললেন, থাক, ভিতরে ঢোকার দরকার নেই, সঙ্গে টর্চও নেই। এত দিনের পুরনো বাড়ি, ভেতরে সাপের বাসা থাকতে পারে। দীপাঞ্জন আর ভিতরে ঢুকল না। জায়গাটা থেকে সরে আবার কাঁটা তারের বাইরে এসে দাঁড়ালো তারা। ঠিক তখনই বাড়িটার অন্য দিক বেয়ে সেখানে উপস্থিত হলেন একজন, মুলার। দীপাঞ্জনদের দেখে কেমন যেন থতমত খেয়ে গেলেন তিনি। জোয়ান তাকে সুপ্রভাত জানিয়ে বললেন, আপনি কখন এলেন? মুলার বললেন, এই তো একটু আগে ক্যাম্পে ঢুকলাম। আপনারা? লুবেনস্কি কোথায়? দীপাঞ্জন বলল, তিনি একটু আগে তার থাকার জায়গায় ঢুকে গেছেন বিশ্রাম নিতে। বিকেলের আগে বাইরে বেরোবেন বলে মনে হয় না। আমরা ক্যাম্পটা আর একবার ঘুরে দেখতে বেরিয়েছি। মুলার বললেন, আচ্ছা, ঘুরে দেখুন। এই বলে তিনি দীপাঞ্জনদের সঙ্গে আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করলেন ক্রিমেশন হাউসের দিকে। জোয়ান বললেন, মুলারের আচরণ কেমন যেন অদ্ভুত মনে হলো, যেন তিনি অন্য কোনো কারণে এখানে এসেছিলেন, আমাদের দেখতে পেয়ে এখান থেকে চলে গেলেন। বাড়িটাকে বেদ দিয়ে আবার বাড়িটার সামনের দিকে চলে এলো তারা। জোয়ান বললেন, চলো পুরো ক্যাম্পটা একবার পাক খেয়ে আসি। এগোলো দীপাঞ্জনরা। কয়েক পা হাঁটতেই তারা দেখতে পেল ডায়না আসছে। তার গলায় ঝুলছে টেলি লেন্সওয়ালা বেশ বড় একটা ক্যামেরা। ডায়না তাদের সামনে এসে প্রশ্ন করল, মেডিকেল হাউসে গিয়েছিলেন? বাড়িটার ভিতর ঢোকার ব্যবস্থা আছে নাকি? দীপাঞ্জন জবাব দিল, হ্যাঁ, ওদিকেই গিয়েছিলাম, তবে ও বাড়িটার ভেতর ঢোকা যায় না, সদর দরজায় তালা ঝুলছে। ডায়না এরপর বলল, গ্র্যান্ডপা ঘুমিয়ে পড়েছেন, আমি ছবি তুলতে বেরোলাম। আর তো কোনোদিন আসবো না এখানে, ছবি তুলে নিয়ে যাই। আচ্ছা, মিস্টার মুলার ক্যাম্পে ফিরেছেন কিনা জানেন? সংবর্ধনা সভায় ওকে তো দেখলাম না। জোয়ান বললেন,
এই তো একটু আগেই মেডিকেল হাউসের পিছনে তার সঙ্গে আমাদের দেখা হলো। তিনি সম্ভবত ওই ক্রিমেশন হাউসের ওদিকেই গেলেন। ডায়না বলল, তবে আমি ওই দিকটাতেই যাই। ওই গ্যাস চেম্বার আর ওভেনগুলোর ছবি নেব। ওই বাড়িটা কেমন যেন গা ছমছমে। আজ তো আবার টুরিস্টও নেই, কোনো মিউজিয়ামের লোকও নেই। মুলা থাকলে তাকে নিয়েই বাড়িটার ভিতরে ঢুকবো। এই বলে ডায়না এগোলো সেদিকে। দীপাঞ্জনরাও আবার সামনের দিকে পা বাড়ালো। নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে সার সার ব্যারাক। অধিকাংশ ব্যারাকগুলোর দরজাতেই তালা ঝুলছে, অথবা দরজাটা কাঠের পাটাতন ঢুকে বন্ধ করা। তাদের মাঝে মাঝে কোথাও এক টুকরো ফাঁকা জমি। ঘুরতে ঘুরতে দুটো নতুন জায়গা তাদের চোখে পড়ল। একটা জায়গাতে সার সার দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা ফাঁসির কাঠ। অন্য আর একটা জায়গাতে একটা সান বাঁধানো চত্বরে দাঁড়িয়ে আছে ফুট 10 উঁচু আর 20-25 ফুট চওড়া একটা দেওয়াল। কংক্রিটের দেওয়ালটা আজও তার বুকে গুলির ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। ফায়ারিং স্কোয়াডের দেওয়াল। এই দেওয়ালেই দাঁড় করিয়ে হতভাগ্য বন্দীদের গুলি করে মারত এসএস ঘাতক বাহিনী। ডাকাও ক্যাম্পের ভিতর ঘণ্টাখানেক ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে নিজেদের থাকার জায়গায় ফিরে এলো তারা। আগের রাতে ইঁদুরের উপদ্রবে ভালো ঘুম হয়নি তাদের। ক্যাম্পের ভিতর ঢুকে শুয়ে পড়ল তারা দুইজন। ঘুম থেকে উঠে বিকালবেলায় দীপাঞ্জনরা যখন বাইরে এসে দাঁড়ালো, তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। লুবেনেস্কি একটা লাল পুলোভার গায়ে দিয়ে তার ব্যারাকের সামনে দাঁড়িয়েছিলেন। দীপাঞ্জনদের দেখে তিনি হাত নেড়ে কাছে ডাকলেন। তারা গিয়ে দাঁড়ালো লুবেনেস্কির সামনে। লুবেনেস্কি কয়েক মুহূর্তে দীপাঞ্জনের মুখের দিকে তাকিয়ে থাকার পর বললেন, কাল তো আমি ফিরে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই কদিন পর নিজেদের দেশে ফিরে যাবেন। আর হয়তো কোনোদিনও দেখা হবে না আমাদের। তবে যাবার আগে আপনি আমাকে একটা ব্যাপারে একটু সাহায্য করবেন। হয়তো বা তাতে উভয় পক্ষের লাভ হবে। লুবেনেস্কির কথা শুনে দীপাঞ্জন মৃদু বিস্মিতভাবে বলল, কি সাহায্য করতে হবে বলুন, সম্ভব হলে অবশ্যই করব। লুবেনেস্কি বলতে গিয়েও হঠাৎ যেন থেমে গেলেন। তারপর কিছুটা তফাতে দুটো ব্যারাক বাড়ির সামনে যে গলিটা আছে সেদিকে তাকিয়ে বললেন, কে ওখানে? গলিটা থেকে হাসি মুখে বেরিয়ে এলেন মুলার। লুবেনেস্কির উদ্দেশ্যে তিনি বললেন, কাল তো আপনি ভোরেই ফিরে যাবেন, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। লুবেনেস্কির মুখ দেখে দীপাঞ্জনের মনে হলো যে তিনি মুলারের কথাটা ঠিক বিশ্বাস করলেন না। লুবেনেস্কি তাকিয়ে রইলেন মুলারের দিকে। মুলার তার দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে বললেন, দেশে ফিরে যাবার পর আপনার সুস্থ জীবন কামনা করি। আমাদের দেশ মানে কিন্তু শুধু হিটলার নয়, আমরাও, যারা আপনাকে শ্রদ্ধা করি, আমাদেরও মনে রাখবেন। লুবেনেস্কি এবার মৃদু হেসে মুলারের সঙ্গে করমর্দন করে বললেন, আমি জানি এদেশের মানুষরা খুব ভালো। তারাই তো সারা জীবন আমাকে ঠাঁই দিল এদেশে। ঈশ্বরের কাছে আপনারও মঙ্গল কামনা করি। মুলার বললেন, এবার আমাকে মিউনিক ফিরতে হবে। এ কথা বলে তিনি দীপাঞ্জন আর জুয়ানকেও শুভেচ্ছা জানিয়ে ফেরার পথ ধরলেন। তিনি চলে যাবার পর লুবেনেস্কি সন্দিগ্ধভাবে বললেন, যদিও মুলার বললেন যে উনি আমার সঙ্গে দেখা করতে আসছিলেন,
কিন্তু সম্ভবত উনি ওই গলির আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শোনার চেষ্টা করছিলেন। আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম ওর জুতোটা। দীপাঞ্জন বলল, আপনি আমাকে কি সাহায্য করতে বলছিলেন? ঠিক এই সময় ব্যারাক বাড়িটার ভেতর থেকে বেরিয়ে এলো ডায়না। লুবেনস্কি দীপাঞ্জনকে বললেন, কথাটা বলতে গিয়ে যখন বাধা পড়ল, তখন থাক। কাল সকাল পর্যন্ত তো আমরা সবাই এখানেই আছি। রাতে আপনাকে ডেকে নেব, সব কথা বলবো। ডায়না জানতে চাইল, তোমরা কি কথা নিয়ে আলোচনা করছো? বৃদ্ধ লুবেনস্কি বললেন, তোমাকেও যথাসময় বলবো কথাটা। চলো, সূর্য ডোবার আগে একবার সকলে মিলে হেঁটে আসি। লুবেনস্কির কথা মতো তার সঙ্গে ক্যাম্পের গলি বেয়ে হাঁটতে শুরু করলে দীপাঞ্জনরা। হাঁটতে হাঁটতে লুবেনস্কি মাঝে মাঝে থামছেন, কখনো বা হাত দিয়ে স্পর্শ করছেন কোনো ব্যারাকের দেওয়াল, কখনো বা শূন্য দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকছেন কোনো ব্যারাকের দিকে। তাকে দেখে দীপাঞ্জনরা বুঝতে পারল, এই বিদায় বেলায় বেশ আবেগমন্থিত হয়ে পড়েছেন তিনি। দীপাঞ্জনদের নিয়ে হাঁটতে হাঁটতে একটা ব্যারাক বাড়ির সামনে উপস্থিত হলেন তিনি। জীর্ণ দশা ব্যারাক বাড়িটির, জানলা দরজা সব খসে পড়ার উপক্রম। ভাঙা জানলা দিয়ে ভেতরে জমাট বাঁধা অন্ধকার। বেশ কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে রইলেন বৃদ্ধ। তারপর পকেট থেকে একটা প্লাস্টিকের পাউচ বার করে নিচু হয়ে জায়গাটা থেকে কিছুটা মাটি তুলে নিয়ে পাউচে রেখে ডায়নার উদ্দেশ্যে বললেন, আমার মৃত্যুর পর আমার কবরে এই মাটিটা ছড়িয়ে দিও। ঢাকাও ক্যাম্পে আসার পর এই বাড়িটাতেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলাম আমরা দুই ভাই। এখানেই আমাদের রাখা হয়েছিল অন্য বন্দীদের সঙ্গে। তারপর এখান থেকে আমাদের দুজনকে নিয়ে যাওয়া হয় মেডিকেল হাউসে, আর আমাদের অন্য সঙ্গীদের অধিকাংশকেই পাঠানো হয় গ্যাস চেম্বারে। ভিতরে যদি ঢোকা যেত, তবে দেখাতে পারতাম যে ঘরের কোন কোণে প্রবল শীতে রাতে আমরা দুই ভাই জড়াজড়ি করে বসে থাকতাম। লুবেনস্কির কথাগুলো যেন মুহূর্তের মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে দিল সবার মনে। ছলছল চোখে বাড়িটার দিকে তাকিয়ে রইলেন লুবেনস্কি। দীপাঞ্জনরাও নিশ্চুপভাবে সেখানে দাঁড়িয়ে রইল। এক সময় ডায়না তার কাঁধে হাত রেখে বলল, এবার ফিরে চলো, অন্ধকার নামতে শুরু করেছে, ঠান্ডা বাতাসও গায়ে লাগছে, হয়তোবা তুষারপাত শুরু হবে। সত্যি কখন যেন সূর্য ডুবে গিয়ে চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। ব্যারাকের গলিগুলো ধীরে ধীরে অন্ধকারে ঢাকতে শুরু করেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডায়নার হাত ধরে মাথা নিচু করে ফেরার পথ ধরলেন লুবেনস্কি। দীপাঞ্জনরাও অনুসরণ করল তাকে। ব্যারাক 7-এ ফিরে ডায়নাকে নিয়ে তিনি ঢুকে পড়লেন নিজের ব্যারাক বাড়িতে। দীপাঞ্জনরাও ঢুকলো নিজেদের জায়গাতে। ঠিক সেই সময়টাতেই অন্ধকারের চাদরে মুড়ে গেল ডাকাও ক্যাম্প। নিজেদের ঘরে ঢুকে দীপাঞ্জন জোয়ানকে বলল, লুবেনস্কি কি সাহায্যের কথা বলবেন মনে হয়? জোয়ান বললেন, ঠিক বুঝলাম না, তবে তিনি তোমাকে ডাকবেন বলে মনে হয়।
ব্যারাক বাড়ির লম্বাটে ঘরটায় ম্যাটে আলোর নিচে বসে নিজেদের মধ্যে কথা বলতে বলতে লুবেনস্কির ডাকের প্রতীক্ষা করতে লাগলো দীপাঞ্জনরা। ডাক আসতে একটু দেরি হলো। দীপাঞ্জনরা তখন লুবেনস্কি আর হয়তো ডাকবেন না ভেবে শুয়ে পড়া তোড়জোড় করছিল। রাত 9টা নাগাদ দরজায় টোকা দেবার শব্দ শুনে দীপাঞ্জনরা দরজা খুলে দেখল ডায়না এসে দাঁড়িয়েছে। সে দীপাঞ্জনকে বলল, গ্র্যান্ডপা আপনাদের ডাকছেন। উনি কি যেন আলোচনা করতে চান আপনাদের সঙ্গে। দীপাঞ্জন বলল, ঠিক আছে, যাচ্ছি আমরা। ডায়না বলল, তবে আমাদের ব্যারাক বাড়িতে নয়, উনি শাওয়ার রুমে আছেন। শাওয়ার রুম মানে ওই গ্যাস চেম্বারে? ডায়না হেসে বলল, হ্যাঁ, শেষবারের মতো ডাকাও ক্যাম্পের কয়েকটা জায়গা দেখতে বেরিয়েছেন তিনি। ওখানেই গ্র্যান্ডপা আছেন, আপনাদের ডাকছেন। আপনারা যান ওখানে। আমি ওর সুটকেস থেকে ওর কম্পিউটারটা নিয়ে একটু পরেই যাচ্ছি। একটু তাড়াতাড়ি যান, বৃদ্ধ মানুষ একলা রয়েছেন ওখানে। নেহাত তিনি আপনাদের ডাকতে বললেন আর জিনিসটা আনতে বললেন, তাই তাকে একা ছেড়ে এসেছি। এই বলে ডায়না ব্যস্তভাবে পা বাড়ালো তাদের থাকার জায়গার দিকে। ব্যারাক ছেড়ে বেরিয়ে পড়ল দীপাঞ্জনরা। মাথার ওপর বেশ বড় চাঁদ উঠেছে। ক্রিমেশন হাউসটার দিকে এগোতে এগোতে চারপাশের ব্যারাক বাড়িগুলোর ভেতর থেকে কেমন যেন অস্পষ্ট আওয়াজ এসে লাগলো দীপাঞ্জনদের কানে। তবে কি একসময় যারা সেখানে থাকতো তারা কি আবার জেগে উঠেছে? জোয়ান বললেন, অন্ধকার নামার পরই সম্ভবত ইঁদুরগুলো তাদের আস্তানা থেকে বেরিয়ে দাপাদাপি শুরু করেছে ব্যারাকগুলোর মধ্যে। ও ওটারই শব্দ। ওদের আকার দেখেছো তো, এক একটা প্রায় খরগোশের মতো। একসঙ্গে অনেক ইঁদুর মিলে ওরকম শব্দ তুলেছে, যেন মনে হচ্ছে কেউ বা কারা হেঁটে বেড়াচ্ছে পরিত্যক্ত ব্যারাক বাড়িগুলোর মধ্যে। সেই অদ্ভুত শব্দ শুনতে শুনতে ক্রিমেশন হাউসের কাছে পৌঁছে গেল দীপাঞ্জনরা। চাঁদের আলোতে একলা দাঁড়িয়ে আছে বাড়িটা। একসময় এই বাড়িটাতেই হাজারে হাজারে মানুষকে খুন করা হয়েছে গ্যাস চেম্বারে ফেলে। কথাটা ভাবতেই দীপাঞ্জনের মনের ভেতরটা কেমন যেন করে উঠল। না, ঠিক ভয় নয়, একটা প্রগাঢ় অস্বস্তি ভাব। কাঁটাতারের বেড়া অতিক্রম করে দীপাঞ্জনরা উপস্থিত হলো দরজার মুখে। দরজাটা খোলাই, তবে বাড়িটার ভিতর জমাট বাঁধা অন্ধকার। দীপাঞ্জনরা প্রবেশ করল বাড়িটার ভিতর। তারপর অন্ধকার হাতড়ে অলিন্দ বেয়ে এগোতে লাগলো শাওয়ার রুমের দিকে। একসময় তারা পৌঁছে গেল জায়গাটার কাছে। শাওয়ার রুমের দরজাটা খোলা। একটা হালকা আলো ভেসে আসছে ঘরের ভিতর থেকে। দীপাঞ্জন আর জোয়ান দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে তাকিয়ে দেখতে পেল ঘরের মেঝেতে একটা ছোট ব্যাটারি ল্যাম্প নামিয়ে রাখা। লুবেনস্কি শাওয়ারের নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছেন সেদিকে। দীপাঞ্জন আর জোয়ান সে ঘরে ঢুকতেই লুবেনস্কি মৃদু চমকে উঠে তাকালেন তাদের দিকে। তারপর দীপাঞ্জনের উদ্দেশ্যে বললেন, আপনারা এখানে এসেছেন, আমি ভাবলাম ডায়না এলো। ভালোই হলো। আপনার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। দীপাঞ্জন আর জোয়ান এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। দীপাঞ্জন বলল, হ্যাঁ, ডায়না বলল আপনি এখানে আমাদের ডাকছেন, তাই এলাম। দীপাঞ্জনের কথার প্রত্যুত্তরে বৃদ্ধ লুবেনস্কি কি যেন বলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ দড়াম করে বন্ধ হয়ে গেল
ঘরের ধাতব দরজাটা। কি হলো? কে এরমভাবে বন্ধ করলো দরজা? দীপাঞ্জনের মধ্যে হঠাৎ যেন একটা তৃতীয় নয়ন কাজ করে উঠল। সঙ্গে সঙ্গে সে দরজার কাছে ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, দরজাটা কে বন্ধ করলেন? খুলুন খুলুন। দরজা খুলল না। বাইরে থেকে কোনো জবাবও এলো না। দীপাঞ্জন দরজা ধাক্কাতে শুরু করলো। প্রফেসর জোয়ান আর লুবেনস্কি হতভম্ব হয়ে গেলেন ব্যাপারটাতে। এত রাতে কে মস্করা করছে তাদের সঙ্গে? দরজা ধাক্কাতে ধাক্কাতেই যেন বাইরে একটা ধাতব ক্যাচ ক্যাচ শব্দ কানে এলো দীপাঞ্জনের। আর তারপরই ঘরের মেঝে থেকে একটা শো শো শব্দ উঠল। ধুলোর ঝড় উঠল মেঝেতে। ফুটোগুলো দিয়ে বাতাস ঢুকতে শুরু করেছে শাওয়ার রুমে। আর তারপরই যেন সরু সাদা ধোঁয়া বেরোতে লাগলো মেঝের ছিদ্র থেকে। বাতাস নয়, গ্যাস। মুহূর্তের মধ্যে ব্যাপারটা ধরে ফেললো সকলে। মুলার বলেছিলেন এখনো কর্মক্ষম আছে এই গ্যাস চেম্বার। তবে কি কেউ? দীপাঞ্জন খেয়াল করলো মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেছে লুবেনস্কির মুখ। দুর্ভেদ্য ভাষায় আতঙ্কিতভাবে চিৎকার করে কি যেন বলে উঠলেন। তারপর ছুটে এসে দীপাঞ্জনের সঙ্গে দরজা ধাক্কাতে লাগলেন। ক্রমেই দম বন্ধ হয়ে আসছে দীপাঞ্জনের। অন্যদেরও একই অবস্থা। লুবেনস্কি প্রচণ্ড কাশতে শুরু করেছেন। জোয়ান বুক চেপে ধরেছেন নিজের। পাগলের মতো দরজা ধাক্কিয়ে চলছে দীপাঞ্জন। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা বলে মনে হচ্ছে। এক সময় দীপাঞ্জনের মনে হলো সে আর পারছে না। দম বন্ধ হয়ে অবসন্ন হয়ে আসছে তার শরীর। কাশতে কাশতে লুবেনস্কি মাটিতে পড়ে গেলেন। এবার সেও পড়ে যাবে। এই মৃত্যুর ঘর এত বছর পর আবার জেগে উঠে গ্রাস করে নিল তাদের সবাইকে। লুবেনস্কির আর ফেরা হলো না এই মৃত্যুর ক্যাম্প থেকে। ঠিক এমন মুহূর্তে হঠাৎ দরজাটা আবার খুলে গেল। ঘরে ঢুকলো এসএস গার্ডের পোশাক পরা একজন লোক। তাকে দেখে চিনতে পারল সবাই, তিনি মুলার। জোয়ান বিস্মিতভাবে বলে উঠলেন, এ পোশাকে কেন? দরজা কে বন্ধ করেছিল? মুলা দ্রুত লুবেনস্কিকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে বললেন, সব প্রশ্নের জবাব পরে দেব, আগে এই মরণকূপ ছেড়ে বাইরে বেরোন। এমনই কিছু ঘটবে বলে আমার মনে হচ্ছিল। ঘরের বাইরে অন্ধকার বারান্দায় বেরিয়ে এলো সবাই। মিনিট খানেক সময় লাগলো সবার ব্যাপারটা সম্বন্ধে ধাতস্থ হতে। লুবেনস্কি এরপর বললেন, আমারও যেন কেমন একটা সন্দেহ হচ্ছিল। মুলার বললেন, আর সময় নষ্ট করা যাবে না, চলুন এবার ওকে ধরতে হবে। এরপর জার্মান ভাষায় দু একটা কি কথোপকথন হলো লুবেনস্কি আর মুলারের মধ্যে। তারপর সেই জায়গা ছেড়ে বাইরে বেরোবার জন্য এগোলেন তারা। বিস্মিত দীপাঞ্জন আর জোয়ানকে তাদেরকে অনুসরণ করতে বললেন মুলার। বাইরে চাঁদের আলোতে বেরিয়ে এসে মুলার বললেন, ও সম্ভবত সেই জায়গাতেই গেছে, তবে পালাতে পারবে না। ক্যাম্পটা পুলিশ ঘিরে রেখেছে। তবে সবাই একটু সাবধানে থাকবেন, আজও ওদের হিংস্রতার কোনো সীমা নেই। পুরো দলটায় এবার সন্তর্পণে এগোতে থাকলো মেডিকেল হাউসের দিকে। কাঁটা তারের বেড়া বেদ দিয়ে তারা পৌঁছে গেল মেডিকেল হাউসের পেছনে সেই দরজাটার ওখানে। ধীরে ধীরে গুড়ি মেরে কাঁটা তারের ফাঁক গলে দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো তারা। মুলার তার পকেট থেকে প্রথমে একটা ছোট পেন্সিল টর্চ বের করলেন। তারপর কোমর থেকে বের করলেন আরও একটা জিনিস। চাঁদের আলোতে মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে উঠল সেটা। প্রথমে মুলার আর লুবেনস্কি, তারপর একে একে দীপাঞ্জন জোয়ান প্রবেশ করলো অন্ধকার একটা প্যাসেজের মধ্যে। মাটিতে টর্চের আলো ফেললেন মুলার। পুরো ধুলোর আস্তরণের ওপর নানা পায়ের ছাপ জেগে আছে। মুলার শুধু একবার চাপা স্বরে বললেন,
গতকাল আপনাকে অনুসরণ করে সে এখানে ঢুকেছিল আপনার পিছন পিছন। আপনি বুঝতে পারেননি। তারপর ঢুকেছিলাম আমি। আপনার এই পায়ের ছাপ অনুসরণ করে আমি পৌঁছে গিয়েছিলাম সে জায়গাতে। লুবেনস্কি বললেন, হ্যাঁ, সম্ভবত সে সেই জায়গাতেই আছে। অন্ধকারের মধ্যে এগোতে থাকলো তারা। প্যাসেজ পেরিয়ে তারা প্রথমে প্রবেশ করলো হলঘরের মতো জায়গাতে। মুলার এক ঝলক তার সরু টর্চের আলো ফেললেন ঘরটার চারপাশে। আজও সেখানে সার সার লোহার খাট পাতা আছে, যেমন পাতা থাকে হাসপাতালে। দেওয়াল থেকে খাটগুলোর গায়ে ঝুলছে মরচে পড়া লোহার শিকল। লুবেনস্কি ফিসফিস করে বললেন, যাদের ওপর মেডিকেল হাউসে বীভৎস সব পরীক্ষা চালানো হতো তাদের ওই খাটগুলোতে রাখা হতো। দেওয়ালের শিকলগুলো দিয়ে তাদের অনেকের পা বাঁধা থাকতো। আমিও এ ঘরে একদিন ছিলাম। একই রকম বেশ কয়েকটা ঘর এরপর ধীরে ধীরে পেরিয়ে হঠাৎ একটা জায়গায় থেমে গেল তারা। সামনে একটা দরজা, তারপর একটা সরু প্যাসেজ, আর তার ঠিক ওপাশের ঘরের খোলা দরজা দিয়ে যেন একটা আবছা আলো বাইরে আসছে। মুলার বললেন, হ্যাঁ, সে ও ঘরেই আছে। হঠাৎ সবাই মিলে একসঙ্গে ঘরে ঢুকে পড়ব, যাতে সে পালাতে না পারে। পরিকল্পনা মতো এরপর সবাই প্যাসেজটা দ্রুত পেরিয়ে একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরটাতে। লম্বাটে একটা ঘর, তার দেওয়ালের গায়ে তাকগুলো জুড়ে অসংখ্য বড় বড় কাঁচের জার রাখা আছে। মাটিতেও রাখা আছে বেশ কিছু বড় বড় জালার মতো কাঁচের জার। ঘরের শেষ প্রান্তে একটা ডেস্ক, তার উপর একটা বড় মোম রাখা আছে। তার আলো ছড়িয়ে পড়েছে ঘরের কিছু অংশে। জারগুলোর দিকে ভালো করে তাকাতেই চমকে গেল দীপাঞ্জন আর জোয়ান। তাতে ফরমালিন দ্রবণে চোবানো আছে মানুষের মাথা, হাত, পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নিশ্চয়ই সেইগুলো সেই হতভাগ্য বন্দীদেরই হবে, যাদের এই মেডিকেল ক্যাম্পে এনে পরীক্ষা চালানো হতো। কিন্তু যার খোঁজে এ ঘরে আসা হলো সে কই? মুলার কয়েক পা এগিয়ে চারপাশে তাকিয়ে বললেন, রেনেট, তুমি কোথায়? বেরিয়ে এসো। তুমি ধরা দিলে কোনো ক্ষতি হবে না। কয়েক মুহূর্ত কোনো জবাব মিলল না। তারপর ডেস্কের আড়াল থেকে একটা মাথা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর সেই জায়গা ছেড়ে ডেস্কের সামনে এসে দাঁড়ালো ডায়না। মুলারের উদ্দেশ্যে সে বলল, জার্মান হয়ে একটা নোংরা পুলিশ আর কালো চামড়ার লোকগুলোর সঙ্গ দিতে তোমার লজ্জা হচ্ছে না? মুলার তার কথার জবাব না দিয়ে বললেন, নিষিদ্ধ নাৎসি সংগঠনে যুক্ত থাকার জন্য আর খুনের চেষ্টা করার অভিযোগে আমি তোমাকে গ্রেপ্তার করছি। সারেন্ডার করো। এ কথা শুনে এবার যেন একটু ভয় পেয়ে গেল রেনেট ওঠে ডায়না। সে মুলারকে প্রলোভন দেখানোর চেষ্টা করে বলল, তুমিও জার্মান, আমিও জার্মান, তুমি আমাদের সঙ্গে যোগ দাও। সামান্য পুলিশের চাকরি তোমাকে আর করতে হবে না, তোমাকে আমি রাজা করে দেব। এ ঘর থেকে একটা জিনিস নিয়ে আমরা দুজন চলে যাব। আমরা সত্যি রাজা হয়ে যাব, আর যাবার আগে এই 3টে কুকুরকে মেরে ফরমালিন জারে চুবিয়ে দেব, কেউ জানতেও পারবে না। রেনেট এ কথা বলার সঙ্গে সঙ্গেই মুলার ধমকে উঠে বললেন, আর একটা কথা বাড়ালে এক্ষুনি গুলি চালাবো তোমার পায়ে। রাজা রানী হবার স্বপ্ন তো পরের কথা, জীবনে কোনোদিন হাঁটতেও পারবে না। আমি ঠিক 5 পর্যন্ত গুনবো, তারপর গুলি চালাবো। এবার সত্যি ফ্যাকাশে হয়ে গেল রেনেতের মুখ। মুলার গুনতে শুরু করলেন, 1, 2। তিনি 3 পর্যন্ত গুনতেই রেনেট বলল, ঠিক আছে, গুলি চালিও না, আমি ধরা দিলাম। এই যে মাটিতে শুয়ে পড়ছি। কথাগুলো বলে ধীরে ধীরে মাটিতে বসে পড়তে লাগলো রেনেট। দীপাঞ্জন আর জোয়ান বিস্মিতভাবে দেখতে লাগলো সবকিছু। পুরো ব্যাপারটা এখনো তাদের মাথায় ঢুকছে না।
বসে পড়ে উপুর হয়ে শোবার জন্য ঝুঁকল রেনেট। মুলারও তার পোশাকের মধ্যে থেকে হ্যান্ডকাপটা বের করতে গেলেন। তার কোমরের বেল্টের সাথে হঠাৎ হ্যান্ডকাপের চেনটা কিভাবে যেন আটকে গেল। মুলার প্রায় ছাড়িয়েও ফেলেছিলেন সেটা। সামান্য ২-৩ মুহূর্তের জন্য রেনেটের ওপর থেকে হ্যান্ডকাপের ওপর দৃষ্টি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই অসতর্ক মুহূর্তগুলোকেই কাজে লাগালো রেনেট। হঠাৎই শুয়ে পড়ার বদলে স্প্রিংয়ের মতো মাটি ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সে। মোমের মৃদু আলোতেও তার এক হাতে ঝিলিক দিয়ে উঠল একটা তীক্ষ্ণ লম্বা ছুরি। তার হাই হিল বুটে সেটা গোজা ছিল। দীপাঞ্জন চিৎকার করে উঠল মুলারকে সতর্ক করার জন্য ঠিকই, কিন্তু মুলার গুলি চালাবার আগেই রেনেতের হাতের ছুরিটা বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে বিদ্ধ হলো মুলারের কাঁধে। আর তার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ল মেঝেতে। টাল সামলাতে না পেরে মুলার নিজেও ছিটকে পড়লেন দেওয়ালের গায়ে। আর সেই ধাক্কায় দেওয়ালের র্যাক থেকে একটা কাঁচের বোয়াম মেঝেতে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। আর তার মধ্যে থেকে একটা কাটা মুন্ডু বেরিয়ে এসে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। মুলার মাটিতে পড়ে একটু নড়াচড়া করে স্থির হয়ে গেলেন। তার পোশাক লাল হয়ে উঠেছে। ততক্ষণে রেনেতের হাতে উঠে এসেছে একটা রিভলভার। সেটা দীপাঞ্জনদের দিকে তাক করে মেয়েটা একটু এগিয়ে এসে প্রথমে মুলারের রিভলভারটা কুড়িয়ে নিজের কোমরে গুঁজল। তার পায়ের কাছেই পড়েছিল সেই কাটা মুন্ডুটা। প্রচণ্ড ঘৃণা ভরে সে মাথাটার দিকে তাকিয়ে বলল, নোংরা ইহুদি কুকুরের মাথা। তারপর ফুটবলের মতো মাথাটাকে লাঠি মেরে ঘরের এক কোণে পাঠিয়ে বলল, তোমরা হাত তুলে ঘরের ওই কোণে গিয়ে দাঁড়াও। চালাকি করলে তোমার মুন্ডু এইভাবে মাটিতে গড়াগড়ি খাবে। এই হিংস্র মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ হবে না বুঝতে পেরে তার নির্দেশ পালন করলো সবাই। ঘরের কোণে কাটা মুন্ডুটা যেখানে পড়েছিল সেখানে গিয়ে মাথার ওপর হাত উঁচু করে দাঁড়ালো সবাই। হাইনার মতো জ্বলছে রেনেতের হিংস্র চোখ দুটো। লুবিনস্কির উদ্দেশ্যে সে এবার বলল, ওই জিনিসটা কোথায় আছে বল। লুবিনস্কি চুপ করে রইলেন। রেনেট হিংস্র স্বরে বলে উঠল, কোথায় জিনিসটা রেখেছিস বল। আমার ঠাকুরদা তোর মতো 50টা পুলিশকে একাই গুলি করে মেরেছিলেন এই ক্যাম্পে। তোদের 3জনকে মারতে আমার কোনো অসুবিধা হবে না। লুবিনস্কি এবার বাধ্য হয়েই জবাব দিলেন, ওই ডেস্কের দেরাজে একটা কৌটোর মধ্যে রাখা আছে। রেনেট দীপাঞ্জনদের দিকে সতর্ক দৃষ্টি রেখে ডেস্কের কাছে গেল। তারপর ডেস্কে দেরাজ টেনে সেটা হাতড়ে একটা কৌটো বের করে মোমের আলোতে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। সেই দুধের ছোট কৌটোর মতো, সম্ভবত সায়ানাইডের কোনো কৌটো, ঠিক যেমন একটা কৌটো রাখা ছিল লুবিনস্কির বাড়িতে। দীপাঞ্জনদের দিকে চোখ রেখেই এরপর রেনেট কৌটোটা নিয়ে পা ঝুলিয়ে বসলো ডেস্কের ওপর। রিভলভারটা পাশে নামিয়ে রেখে কৌটোর মুখটা খুলে তার ভিতর থেকে বের করে আনলো পকেট ডায়েরির মতো একটা ছোট খাতা। সেটা দেখেই রেনেটের চোখ যেন চকচক করে উঠল। একবার শুধু সে খাতাটা থেকে চোখ তুলে লুবিনস্কির দিকে তাকিয়ে বলল, এটাই তো, চালাকি করলে ফল ভালো হবে না। লুবিনস্কি বললেন, হ্যাঁ, লেখাগুলো একজনকে দিয়ে আমি পাঠও করিয়েছিলাম। দেখো, ওর একটা পাতায় আমি জার্মান ভাষায় আসল ফর্মুলাটা লিখেও রেখেছি। ধীরে ধীরে পাটা উল্টাতে শুরু করলো রেনেট। হঠাৎ জোয়ান মৃদু খোঁচা দিলেন দীপাঞ্জনকে। ইশারায় তিনি দেখালেন দীপাঞ্জনের পায়ের কাছে পড়ে থাকা সেই কাটা মাথাটা। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না দীপাঞ্জনের।
মাথাটা যদি ছুঁড়ে মারা যায়। খাটাতার দিকে তাকিয়ে থুতু দিয়ে তার পাতা উল্টে লুবেনস্কির কথার সত্যটা খুঁজছিল রেনেট। দীপাঞ্জন চকিতে মাটি থেকে তুলে নিল মুন্ডুটা। তারপর সেটা সজোরে ছুঁড়ে মারল রেনেটকে লক্ষ্য করে। সেটা গিয়ে লাগলো তার ঘাড়ে। হঠাৎ আঘাত পেয়ে রেনেট ডেস্ক থেকে মাটিতে পড়ে গেল। দীপাঞ্জন সঙ্গে সঙ্গে ছুটল তার দিকে, কিন্তু আশ্চর্য ক্ষিপ্তটা মেয়েটার। দীপাঞ্জন তাকিয়ে গিয়ে চেপে ধরার আগেই সে উঠে দাঁড়িয়ে কোমরে গোজা মুলারের রিভলভার বার করে বলে উঠল, কালো চামড়ার কুকুর, আমাকে মারা অত সহজ নয়, এবার তোরা তিনজন মরবি। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে দীপাঞ্জন। তার আর কিচ্ছু করার নেই। রেনেট ধীরে ধীরে তার রিভলভার তুলছে দীপাঞ্জনের কপাল লক্ষ্য করে গুলি চালাবার জন্য। তার চোখে জমা হয়ে আছে জিঘাংসা, ঠোঁটের কোণে ফুটে উঠেছে হিংস্র হাসি। কোনো মহিলার এত কদর্য মুখ এর আগে দীপাঞ্জন দেখেনি। মুখ নয়, যেন মৃত্যুর প্রতিচ্ছবি। আর কয়েকটা মুহূর্ত মাত্র। কিন্তু হঠাৎ যেন রেনেটের হাত তার দীপাঞ্জনের কপাল লক্ষ্য করে উঠেও শেষ মুহূর্তে থেমে গেল। মুহূর্তের মধ্যেই তার সেই হিংস্র হাসি মুছে গিয়ে বিস্ফারিত হয়ে উঠল তার চোখ। রিভলভারটা খসে পড়ল তার হাত থেকে। আর তারপরই কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গিয়ে স্থির হয়ে গেল রেনেট ওরফে ডায়না। তার বিস্ফারিত চোখ দুটো শুধু চেয়ে রইল সিলিংয়ের দিকে, ঠিক যেমন কিছুটা তফাতে অজানা কোনো হতভাগ্য মানুষের মাথাটাও একইভাবে তাকিয়ে আছে ছাদের দিকে। দীপাঞ্জনের ব্যাপারটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো। তার মধ্যেই জোয়ান লুবেনস্কি আর মুলার এসে দাঁড়িয়েছেন দীপাঞ্জনের পাশে। মুলার বললেন, আমার আঘাত তেমন গুরুতর নয়, ভান করে পড়েছিলাম সুযোগের অপেক্ষায়। ছুরিটা খুলে নিয়ে মেয়েটাকে ছুটতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই মেয়েটা অজ্ঞান হয়ে গেল। কয়েক হাত তফাতেই পড়েছিল সেই ছোট খাতাটা। দীপাঞ্জন সেটা কুড়োতে যাচ্ছিল, কিন্তু লুবেনস্কি বলে উঠলেন, ওটা খালি হাতে ছবেন না। থমকে গেল দীপাঞ্জন। মুলার ইতিমধ্যে হাতকড়া বের করে ফেলেছেন মাটিতে পড়ে থাকা রেনেটকে পড়াবার জন্য। সেটা দেখে লুবেনস্কি এরপর বললেন, ওটার আর প্রয়োজন নেই। ওর ঘুম আর কোনো দিন ভাঙবে না। সায়ানাইড লেগেছিল খাতাটায়, সায়ানাইডের কৌটোতে ওটা থাকার জন্য। আমি খুব সাবধানে গ্লাভস পরে নড়াচড়া করতাম খাতাটা। আমি খেয়াল করে দেখেছিলাম মেয়েটার স্বভাব হলো থুতু দিয়ে খাতার পাতা উল্টানো। সেজন্যই শেষ মুহূর্তে এই কৌশলটা নিলাম। খাতাটা নিয়ে যাবার আগে ও আমাদের সবাইকে খুন করত। আমার মাঝে মাঝে একটা সন্দেহ উকি দিত, এত দিন পর এত দূর থেকে সে হঠাৎ আমাকে নিতে এলো কেন। সঙ্গের কাগজপত্রগুলো সে নিশ্চয়ই জাল করেছিল। এই রেনেট ওরফে ডায়নার আসল পরিচয়টা কি? এই বলে তিনি তাকালেন মুলারের দিকে। মুলার জবাব দিলেন, তার আগে আমার আসল পরিচয়টা দিই। আমার নাম সত্যি মুলার। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও আমি চাকরি করি মিউনিখের পুলিশ বিভাগে। গোয়েন্দা দপ্তরে অফিসার আমি। আপনি আমাদের দেশের মানুষের কাছে সম্মানীয় ব্যক্তি। আমাদের কাছে খবর এসেছিল যে একজন মেয়ে আপনাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। ব্যাপারটার সত্যতা যাচাই করতে এসেছিলাম আমি। এরপর একটু থেমে মুলার বললেন, আমাদের সামনে যে পড়ে আছে তার নাম ডায়না নয়, রেনেট।
একটা সন্ত্রাসবাদী গুপ্ত নাৎসি সংগঠনের নেতৃস্থানীয় সদস্য ছিল ও। খবরটা অবশ্য আমি আজ সন্ধ্যাতে পাই। আমি গোপনে ওর ছবি তুলে মিউনিখের সদর দপ্তরে পাঠিয়েছিলাম। তারাই ওকে চিহ্নিত করলো। ওকে আমি প্রথমে কোনো সন্দেহ করিনি, যদিও কাল রাতে এসএস গার্ডের পোশাক পরে সে আপনাকে অনুসরণ করেছিল। সে সময় আমিও এসএস গার্ড সেজেই দাঁড়িয়েছিলাম এই ক্রিমেশন হাউসের ওখানে। সন্দেহটা হলো আজ দুপুরের একটা ঘটনায়। কি ঘটনা জানতে চাইলেন জোয়ান। মুলার বললেন, দুপুরবেলা রেনেট প্রথমে ক্যামেরা ঝুলিয়ে এলো ক্রিমেশন রুমে। সে আমার থেকে জানতে চাইলো এখন কিভাবে কাজ করে শাওয়ার রুমটা। আমি তাকে বিদ্যুতের সুইচ টিপে হাতে কলমে দেখালাম ব্যাপারটা। তারপর আমরা একই সঙ্গে সেই জায়গা ছেড়ে বাইরে বেরিয়ে দুজনে দুই দিকে চলে গেলাম। মেয়েটা গিয়ে ঢুকলো নিজেদের ব্যারাক বাড়িতে, আর আমি কিছুটা তফাতে আর একটা বাড়ির আড়াল থেকে লক্ষ্য রাখতে লাগলাম আপনাদের ব্যারাক বাড়ি দুটোর ওপর। কিছুক্ষণ পর দেখলাম ডায়না আবার আপনাদের ব্যারাক ছেড়ে বেরিয়ে এগোচ্ছে ক্রিমেশন হাউসের দিকে। সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করলাম আমি। সে ক্রিমেশন হাউসে ঢুকলো, আমিও ঢুকলাম। সে সোজা চলে গেল শাওয়ার হাউসের পেছনে সেই জায়গাতে যেখানে দেওয়ালের গায়ে সেই সিলিন্ডারগুলো লাগানো আছে, যার মধ্যে গ্যাস উৎপাদন করার জন্য সায়ানাইড বা সালফারের পাউডার ফেলা হতো। আমি দেখলাম একটা কৌটো থেকে সে সিলিন্ডারের মধ্যে পাউডার ঢাললো। তারপর কৌটোটা অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে বেরিয়ে গেল। কৌটোটা কুড়িয়ে নিয়ে আমি দেখলাম ওটা সায়ানাইডের কৌটো। এমন কৌটো আমি মিউজিয়ামে দেখেছি। লুবেনস্কি বললেন, তবে ওটা আমার কৌটোটাই হবে। অমন একটা কৌটো আমার একটা সুটকেসে ছিল। দীপাঞ্জন বলল, যেটা আপনি আমাদের দেখিয়েছিলেন? লুবেনস্কি বললেন, হ্যাঁ। জোয়ান বললেন, ভয়ঙ্কর ব্যাপার। অর্থাৎ সে গ্যাস চেম্বারে আমাদের মারতে চেয়েছিল। মুলার বললেন, তবে সম্ভবত পাউডারটা সায়ানাইড ছিল না। থাকলে 30 সেকেন্ডের বেশি আপনারা বাঁচতে পারতেন না। ওতে কি ছিল তা সম্ভবত লুবেনস্কি বলতে পারবেন। লুবেনস্কি এবার ইতস্তত করে দীপাঞ্জনদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের বলেছিলাম বটে ওর মধ্যে সায়ানাইড পাউডার আছে। সবাইকেই তাই বলতাম, কিন্তু আসলে ওর মধ্যে ছিল বরিক পাউডার। কেটে ছেড়ে গেলে যে পাউডার ক্ষতস্থানে লাগানো হয়। সায়ানাইড পাউডার বাড়িতে কেউ রাখার সাহস পায় নাকি? দেখলেন তো তার প্রভাবে মুহূর্তের মধ্যে কেমনভাবে শেষ হয়ে গেল একটা মানুষ। ওটা আমি লোকজনের কাছে গুরুত্ব বাড়াবার জন্য বলতাম। ডায়নাকেও একই কথা বলেছিলাম। বরিক পাউডার ভরে আগের মতো সিল করে দিয়েছিলাম কৌটোটা। দীপাঞ্জন বলল, কিন্তু আমরা যে সাদা ধোঁয়া বেরোতে দেখেছিলাম মেঝের ছিদ্র থেকে? মুলার বললেন, আসলে বাতাসের মাধ্যমে গ্যাস পাঠানো যেত ঘরের ভিতর। আপনারা যেটা দেখেছেন সেটা সম্ভবত ওই বরিক পাউডারের গুঁড়ো বাতাসের সঙ্গে বেরিয়ে এসেছিল মেঝের ছিদ্র থেকে। উত্তেজনার মুহূর্তে অল্প আলোতে কিছুটা দৃষ্টিভ্রম হয়েছিল আপনাদের। তবে দীর্ঘক্ষণ ও ঘরে থাকলে সায়ানাইড না হলেও অক্সিজেনের অভাবে অসুস্থ হতে পারতেন আপনারা, এমনকি মৃত্যুও ঘটতে পারত। লুবেনস্কি এবার পকেট থেকে একজোড়া গ্লাভস বার করে হাতে পরে মাটি থেকে ছোট্ট ডায়েরির মতো খাতাটা কুড়িয়ে নিলেন। মুলার বললেন, এ খাতাটায় কি আছে যার জন্য রেনেট খুন করতে যাচ্ছিলে এতগুলো মানুষকে? লুবেনস্কি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, তাহলে আপনাদের একটা পুরনো গল্প বলি। গল্প নয়, সত্য ঘটনা।
আমি আপনাদের এই কনসেন্ট্রেশন ক্যাম্পে গুণধর চক্রবর্তী নামে এক বাঙালি বন্দির কথা বলেছিলাম, তাই তো? প্রশ্নটা করে দীপাঞ্জনের দিকে তাকালেন তিনি। দীপাঞ্জন বলল, হ্যাঁ বলেছিলেন, সে তো পালিয়ে গিয়েছিল ক্যাম্প ছেড়ে। লিবেনস্কি বললেন, হ্যাঁ, এটা তারই খাতা, সংস্কৃত ভাষায় লেখা। পালাবার আগে তিনি এটা দিয়ে গিয়েছিলেন আমাকে, বলেছিলেন সাবধানে রাখবে এটা, এটাই তোমার রক্ষা কবচ হবে, যেমন আমার ছিল। জুয়ান বললেন, খাতাটা কিসের রক্ষা কবচ? লুবেনস্কি বললেন, পুরোধর চক্রবর্তীর ব্যাপারটা তবে বলি আপনাদের। তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। হিটলারের সেনাদলের হাতে একটা পরাজিত ব্রিটিশ সেনাদলের সঙ্গে ধরা পড়ে গুণধর। সে দলে আরও বেশ কিছু ভারতীয় ছিল। পুরো দলটাকে হিমলার বাহিনী বন্দি করে এনেছিলেন মিউনিখে। তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠাবার আগে সে এসএস গার্ড কমান্ডোকে জানালেন যে সে একবার বাহিনীর অধিকর্তা হিমলারের সঙ্গে দেখা করতে চায়। শুধুমাত্র হিমলারকে সে খবরটা বলবে, একটা গোপন খবর। হিমলারের সঙ্গে দেখা না করিয়ে তাকে মেরে ফেললে নাকি পরে আফসোস করতে হবে সবাইকে। সেই কমান্ডো ভাবলেন ব্রিটিশ বাহিনীর কোনো খবর জানা আছে লোকটার, মেরে ফেলার আগে তাকে একবার হিমলারের সঙ্গে সাক্ষাৎ করানো যাক। কমান্ডো তাকে হিমলারের ঘরে নিয়ে গেল। লোকটা হিমলারকে যা বললেন তাতে অবাক হয়ে গেলেন তিনি। না যুদ্ধ বা ব্রিটিশ সংক্রান্ত কোনো খবর নয়। গুণধর তাকে বললেন যে সে একটা বিশেষ জিনিস বানাতে পারে, যা বানাবার পদ্ধতি ওই খাতাটায় সংস্কৃত ভাষায় লেখা আছে। যদি তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠানো না হয় তবে সে 2 মাসের মধ্যে জিনিসটা বানিয়ে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করে দেবে। এটা সে সময়ের কথা, তখন পৃথিবীটা এত ছোট হয়ে যায়নি। তার ওপর যুদ্ধের সময় বার্লিন বা মিউনিখে চট করে সংস্কৃত জানা লোক পাবে কোথায়? তবে হিমলার জানতেন যে এই ভারতীয় যে জিনিসটা বানাবার কথা বলছেন তা স্বয়ং ফুয়ারও দীর্ঘদিন ধরে বানাবার চেষ্টা করছেন। হিমলারের নানা বিচিত্র খেয়ালের মধ্যে ও জিনিসটা বানাবার পরিকল্পনাও ছিল। হিমলার টেলিফোনে খবরটা জানালেন ফুয়ারকে। হিটলারও চমকে উঠলেন খবরটা শুনে। তিনি পুরোপুরি উড়িয়ে দিতে পারলেন না ব্যাপারটা, কারণ ভারতবর্ষ নিয়ে তখনও নানা আশ্চর্যের কথা প্রচলিত ছিল আমাদের ইউরোপে। ভারতবর্ষটা নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধু সন্ন্যাসীদের দেশ, বাজুকরদের দেশ। অনেক অদ্ভুত ক্ষমতা আছে ভারতীয়দের। হয়তো লোকটা যা দাবি করছে তা সত্য। ফুয়ার এরপর একটা নির্দেশ দিলেন হিমলারকে। তিনি বললেন, লোকটাকে 6 মাস সময় দিয়ে দেখো, তারপর না হয় গ্যাস চেম্বারে ফেলে দিও। নির্দেশ পেয়ে হিমলার গুণধরকে পাঠিয়ে দিলেন ডাকাও ক্যাম্পে, কারণ ডাকাও ক্যাম্পের এই মেডিকেল হাউসে একটা গবেষণাগার আছে, আবার গ্যাস চেম্বারও আছে। আমি তখন মেডিকেল হাউসেই আছি। দাদা মারা গেছে, আমিও মৃত্যুর প্রতীক্ষা করছি। তখন সে এলো এখানে, বন্দি হিসাবে সে এখানে এলেও হিমলারের নির্দেশে এসএস গার্ডরা কিন্তু তার ওপর কোনো অত্যাচার করতো না। ক্যাম্পের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত গুণধর। এই মেডিকেল ক্যাম্পে গবেষণার প্রস্তুতি শুরু করলো সে। গবেষকের একজন সহকর্মীর প্রয়োজন হয়। হয়তো আমার বয়স কম বলে গুণধর সে কাজে আমাকে নির্বাচন করলো। শাওয়ার রুমে যাবার থেকে বেঁচে গেলাম আমিও। ল্যাবরেটরিতে তার সঙ্গে কাজে নিযুক্ত হলাম আমি।
সময় এগিয়ে চলল, লোকটাও ভালোবেসে ফেলেছিল আমাকে। এদিকে যুদ্ধের গতি প্রকৃতিও বদলাতে শুরু করলো। খবর আসতে লাগলো যে একের পর এক যুদ্ধক্ষেত্রে পরাজিত হচ্ছেন হিটলার। এসএস গার্ডদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল শেষের দিকে। আতঙ্কজনিত একটা শৈথিল্য এসেছিল তাদের মধ্যে। আর সেই সুযোগটা কাজে লাগালো গুণধর। একদিন রাতে সে বলল, আমি আজ পালাবো ক্যাম্প ছেড়ে। আমি কি জিনিস বানাবার চেষ্টা করছি তা বলেছি কয়েকজন এসএস গার্ডকে। তারা তোমাকে সাহায্য করবে। জিনিসটা বানানো হলে তার ভাগ দিলেই তারা তোমাকে পালাতে সাহায্য করবে। এই খাতাটা তোমার রক্ষা কবচ। এটি লেখা আছে সে জিনিস বানাবার পদ্ধতি। তবে তুমি তো সংস্কৃত জানো না, তাই আমি মুখে বলে যাচ্ছি জিনিসটা বানাবার পদ্ধতি। সেই মতো কাজ করে যাও তুমি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বানাচ্ছিলে তুমি? সে যা বলল তাতে আমিও চমকে গেলাম। তার আগে সেটা আমার জানা ছিল না। সে রাতেই গুণধর পালালো ক্যাম্প ছেড়ে। পরদিন থেকে আমি তার পরামর্শ মতো কাজ করতে শুরু করেছিলাম। কিছু এসএস গার্ড সাহায্য করতে লাগলো আমাকে। এর কিছুদিনের মধ্যেই যুদ্ধের গতি প্রকৃতি দ্রুত পাল্টে গেল। পরাজিত হলেন হিটলার। মার্কিন সেনাবাহিনী মুক্ত করলো আমাদের। এখানেই রয়ে গেলাম আমি। তারপর থেকে জিনিসটা বানাবার চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু কিছুতেই সেটা বানানো যাচ্ছে না। সায়ানাইডের কৌটো ভরা খাতাটা একসময় আমার বাড়িতেই ছিল, কিন্তু হঠাৎ চোর আসতে শুরু করলো বাড়িতে। তারা জিনিসপত্র কিছুই নেয় না, শুধু আমার কাগজপত্র আর ল্যাবরেটরি ঘাঁটাঘাঁটি করে। আমার কেন জানি মনে হলো তারা এই খাতাটার জন্যই আসে। কাজেই একদিন এসে খাতাটা লুকিয়ে রেখে গেলাম এখানে। আমি এখানে রাত কাটাতে এসেছিলাম খাতাটা আবার সঙ্গে নিয়ে যাবার জন্যই। রেনেট নিশ্চয়ই অনুমান করেছিল খাতাটা আমি ফেরার সময় অবশ্যই সঙ্গে নিয়ে যাব। আমার ধারণা সে সময় যেসব এসএস গার্ডরা গুণধরের মাধ্যমে জেনেছিল যে সে কি বানাবার চেষ্টা করেছিল, তাদেরই কোনো উত্তরসূরি হবে ওই মেয়েটা, অথবা তাদের নাৎসি গুপ্ত সংগঠনের কোনো সদস্য। বংশ পরম্পরায় আমার এই খাতার খবর সংগ্রহ করেছিল তারা। আমার বাড়িতে হানা দিয়ে খাতা খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত মেয়েটা আমার নাতনি সেজে এসেছিল এখানে। আমাকে পোল্যান্ড নিয়ে যাবার নাম করে সে হয়তো আমাকে তাদের গুপ্ত ঘাঁটিতে নিয়ে যেত। তারপর আমাকে চাপ দিয়ে অত্যাচার করে খাতাটা হস্তগত করত। দীপাঞ্জন প্রশ্ন করল, ওই গুণধর চক্রবর্তী বা আপনি কি বানাবার চেষ্টা করছিলেন? লুবেনস্কি বললেন, আপনি তো ভারতীয়, সংস্কৃত আপনাদের ভাষা। আমি একটার পর একটা পাতা উল্টাচ্ছি, আপনি পড়ে দেখলে বুঝতে পারবেন। এই বলে তিনি একটার পর একটা পাতা মেলে ধরতে লাগলেন দীপাঞ্জনের সামনে। যদিও এত দিনের পুরনো লেখা বলে খাতার লেখাগুলো একটু বিবর্ণ হয়ে গেছে, তবু দীপাঞ্জন তার স্বল্প জ্ঞানে বুঝতে পারল, হ্যাঁ, ভাষাটা সংস্কৃতই। লুবেনস্কি কয়েকটা পাতা উল্টাবার পর দীপাঞ্জন বলল, যদিও আমি ছোটবেলায় দুটো ক্লাসে সংস্কৃত পড়েছিলাম, তবে ভাষাটা নিয়ে আমার চর্চা নেই। এটা আমাদের দেশের প্রাচীন ভাষা হলেও এ ভাষার চল প্রায় উঠে গেছে। আমি এ ভাষা পড়তে পারবো না। কথাগুলো বলেই দীপাঞ্জনের আবারও হঠাৎ মনে পড়ে গেল তার সেই সংস্কৃত শিক্ষক কাঞ্জিলাল বাবুর কথা। বারবার তিনি দীপাঞ্জনকে বলেছিলেন সংস্কৃত নিয়ে পড়বার কথা। তার কথা শুনলে হয়তো এই খাতাটা পড়ে ফেলতে পারত দীপাঞ্জন।
মুলার এবার লুবেনস্কিকে বললেন, উনি তো ভাষাটা পড়তে পারছেন না বললেন। আপনিই বলুন, আপনারা কি জিনিস বানাবার চেষ্টা করছিলেন? বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। বৃদ্ধ লুবেনস্কি তারপর সবাইকে চমকে দিয়ে বললেন, সেই জিনিস যা বহু যুগ ধরে বানাবার চেষ্টা করে আসছেন অ্যালকেমিস্টরা। স্বয়ং ফুয়োরারও যা সত্যি সত্যি বানাবার চেষ্টা করেছিলেন, সোনা, সোনা। বেশ কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল দীপাঞ্জনরা। একসময় মুলার মুখ খুললেন। তিনি লুবেনস্কিকে প্রশ্ন করলেন, আপনার কি ধারণা এই খাতাতে সত্যি সোনা তৈরির পদ্ধতি লেখা আছে? বৃদ্ধ লুবেনস্কি বললেন, তাই তো বলেছিল গুণধর। লুবেনস্কি এমনভাবে কথাগুলো বললেন যে যেন মনে হলো তিনি সত্যিই বিশ্বাস করেন কথাটাতে। মুলার শুনে বললেন, তবে খাতাটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। এটা এদেশের সম্পত্তি। এখন জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এখন সংস্কৃত জানা বেশ কিছু লোক আছেন। আমরা তাদের কাছে লেখাটা পাঠোদ্ধারের জন্য পাঠাবো। দীপাঞ্জন বলল, এর একটা ফটোকপি পাওয়া যাবে কি? তাহলে দেশে ফিরে আমিও লেখাগুলোর মর্মোদ্ধারের চেষ্টা করাবো কাউকে দিয়ে। মুলার বললেন, আমার কোনো আপত্তি নেই। লুবেনস্কি বললেন, আমারও না। গুণধর তো আপনাদের দেশেরই মানুষ ছিল। এই খাতাটার ওপর আপনাদেরও একটা অধিকার আছে। মুলার এবার তার পকেট থেকে একটা হুইসেল বার করে তাতে ফু দিলেন। খেলা শেষের বাঁশি। ডাকাও ক্যাম্পের জীবন্ত ইতিহাস লুবেনস্কির সেই খাতাটা একটু বিষণ্ণভাবে তুলে দিলেন মুলারের হাতে। মুলার তার উদ্দেশ্যে বললেন, আমরা আমরা খোঁজ নিয়ে দেখেছি পোল্যান্ডে আপনার কোনো আত্মীয়র খোঁজ মেলেনি। অতএব আপনি এদেশেই থাকবেন আগেকার মতো আমাদের শ্রদ্ধার পাত্র হয়ে। আপনি তো এদেশেরই লোক এখন। মাটিতে পড়ে থাকা রেনেত ওরফে ডায়নার মৃতদেহের দিকে তাকিয়ে মৃদু হাসলেন লুবেনস্কি। সে হাসি দুঃখে না আনন্দে তা ঠিক বুঝতে পারল না দীপাঞ্জন। আর এরপরই একদল পুলিশ প্রবেশ করল সে ঘরে। মুলারের বাঁশির শব্দ শুনে চলে এসেছে তারা। হিটলারের উত্তরসূরি রেনেট অথবা ডায়নার দেহটা এখন মরে কাঠ হয়ে গেছে। পুনশ্চ জার্মানি থেকে কয়েকদিনের মধ্যেই কলকাতা ফিরে এসেছিল দীপাঞ্জন। প্রফেসর জুয়ানো তার দেশে ফিরেছেন। তবে তিনিও বেশ আগ্রহী সেই খাতাটার লেখাটার ব্যাপারে। লেখাগুলোর ফটোকপি লুবেনস্কি আর মুলারের কাছ থেকে সংগ্রহ করে এনেছে দীপাঞ্জন। যেদিন দীপাঞ্জন কলকাতায় পা রাখল সেই দিনই বিকালেই সে ছুটল কাঞ্জিলাল স্যারের কাছে লেখাগুলোর মর্মোদ্ধারের জন্য। সে কোথা থেকে লেখাগুলো পেয়েছে তা কিছুই বলল না কাঞ্জিলাল স্যারকে। তিনিও জানতে চাইলেন না কিছু। তিনি শুধু বললেন, কাগজগুলো রেখে যাও, আজ তো রবিবার, আমি বেতো রোগী, তাই বাড়ি থেকে বেরোতে পারি না। তুমি সামনের রবিবার এসে জেনে যেও কাগজগুলোতে কি লেখা আছে। রবিবার পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হলো না দীপাঞ্জনকে। তাকে টেলিফোন করে শুক্রবার সন্ধ্যায় নিজের পায়ে হেঁটে দীপাঞ্জনের বাড়িতে হাজির হলেন তিনি। তার কথা শুনে দীপাঞ্জন অবাক হয়ে গেল। তিনি বললেন, তুমি এই কাগজগুলো কোথায় পেলে? এ তো আয়ুর্বেদিক কবিরাজ গুণধর চক্রবর্তী সোনা তেল বানাবার পদ্ধতি। দীপাঞ্জন তাকে প্রশ্ন করল, সোনা তেল মানে? কাঞ্জিলাল স্যার বললেন, কাঁটের বাটের তেল, বাটের ব্যথায় অবর্থ মহা ঔষধ। আমাদের ছেলেবেলায় বিখ্যাত ছিল সেই তেল। তেলের শিশির গায়ে লেবেলে লেখা থাকতো যে গুণধর চক্রবর্তী নাকি জার্মানি গিয়েছিলেন, স্বয়ং হিটলার নাকি তাকে এই তেল বানাতে বলেছিলেন। যদিও সেটা সম্ভবত বিজ্ঞানের প্রচার ছিল বলে আমার ধারণা। যাই হোক, তুমি লেখাগুলো দিয়ে আসার পর সেদিন রাতেই লেখাটা পড়ে পরদিন সকালে আমি তেলটা তৈরি করে ফেলি।
ও তেল এখন আর পাওয়া যায় না। 3 দিন মাখতেই দিব্যি কাজ হলো। দেখছো তো, এই বৃদ্ধ বয়সে পায়ে হেঁটে তোমার বাড়ি চলে এলাম। তার কথা শুনে দীপাঞ্জন মনে মনে বলল, গুণধর চক্রবর্তী লোকটা সত্যিই গুণধর ছিলেন। স্বয়ং হিটলারকেও ধোঁকা দিয়ে নিজে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরে এসেছিলেন। তার তৈরি সোনা নয়, গাঁটের বাতের মহা ঔষধ সোনা তেলের ব্যাপারটা জানাতে হবে প্রফেসর জোয়ানকে। জানাতে হবে ডাকাও ক্যাম্পের একোডা বন্দি জীবন্ত ইতিহাস লুবেনস্কিকেও। হয়তো বৃদ্ধ লুবেনস্কির কাজে লাগতে পারে গুণধর চক্রবর্তীর এই সোনা তেল। সমাপ্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ডাকাও ক্যাম্পের বন্দি গল্প। গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।